যখন আসে তখন আসলে অনেক কিছু মানুষ চিন্তা ভাবনা করে। নির্বাচনের সময় টাকার ছড়াছড়ির বিষয়গুলো আসে। টাকা ছড়াছড়ির মাধ্যমে মানুষ নির্বাচিত, অযোগ্য লোকদের নির্বাচিত করে, দুর্নীতিবাজদের মানুষ নির্বাচিত করে। আবার সেই দুর্নীতিবাজদের লোকদের আ আইনগুলো দেখেন, তাদের বিরুদ্ধে তদন্ত করেন দুর্নীতি দমন কমিশন। কিন্তু যেই কথাটা তিনি আজকে দুদক চেয়ারম্যান সেদিন ১০ ডিসেম্বর সম্ভবত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে তিনি একটি কথা বলেছেন যে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের নির্বাচিত না করতে দুদক চেয়ারম্যান বলেছেন এবং তিনি বলেছেন যদি দুর্নীতিবাজ নেতাদের আপনারা প্রত্যাখ্যান করলে দেশের দুর্নীতি অনেকটা কমে যাবে। তখন আর দুদকের প্রয়োজন পড়বে না। অর্থাৎ দুর্নীতিবাজদের যারা নির্বাচিত করলে সেই দায়টাও নির্বাচিত হয়ে আসলে তাদের বিরুদ্ধে আবার তদন্ত করা দুদকের উপরে বর্তায়। আপনারা ওই জায়গায় নক করেন যারা আপনারা দুর্নীতিবাজ চাঁদাবাজদের নির্বাচিত করবেন না। আপনি কি মনে করেন তার দুদক চেয়ারম্যানের এই বক্তব্যটাকে? উনি অসাধারণ একটা আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সাহেব। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন, আপনি আপনার প্রশ্নের শুরুতে এই কথাটা বলেছিলেন, অনেক টাকা পয়সার ছড়াছড়ি হয়, কালো টাকার ছড়াছড়ি হয়। নির্বাচন কমিশন আইন অনুযায়ী একজন প্রার্থী তার নির্বাচনের সর্বোচ্চ খরচ করতে পারেন ২৫ লক্ষ টাকা, জনপ্রতি সেইখানে ১০ টাকা ১০ টাকার উপরে। হ্যাঁ, উনি নির্বাচিত হওয়ার পরে উনি খরচ করেন ২৫ কোটি টাকা কিংবা ২২৫ কোটি টাকা। উনি নির্বাচনের পরে হিসাব দেন উনি ২৫ কোটি টাকাই খরচ করেছেন। তো যেই দেশের মননে মস্তিষ্কে এটা সেট হয়ে গেছে যে আমি আমার নির্বাচনটা শুরুই করব মিথ্যাচার দিয়ে, আমি হলফনামা থেকে শুরু করে নির্বাচিত হওয়ার পরেও যা যা বলে থাকবো সবই থাকবে আইন ভঙ্গের মাধ্যমে। আপনি শুরুই করলেন আইনটা ভেঙে, ওনারা আবার আইন প্রণেতা হচ্ছেন। এই জায়গাটাতে আপনি কালো টাকার ছড়াছড়ি বা প্রভাব বিস্তার করা, দুদক চেয়ারম্যানের শুধু মৌখিক আহ্বানে কতটুকু মানে সুফল পাবো আমরা জানি না। এটা আপনি সম্প্রতি একটা গবেষণায় আমি এটা মনে হয় মাসখানেক আগে একটা ব্যাংকিং খাত নিয়ে গবেষণা করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, তারা তাদের একটা গবেষণায় প্রকাশ করেছে যে ৭৫% অবৈধ অর্থ যেগুলা দেশের বাইরে যায় কিংবা বিভিন্ন জায়গায় ইনভেস্ট হয় তার ৭৫%ই থাকে ব্যবসায়িক চ্যানেল মেনটেন করে। তার মানে এই জায়গাটা একটা মানে স্পষ্ট প্রভাব আছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের স্বার্থ আছে, আমার ১০ জন এমপি দরকার, যে কোনো শিল্প গ্রুপের আমার ২০ জন এমপি দরকার, আমার ২ জন মন্ত্রী দরকার। এই ব্যবসায়ী গ্রুপ এরা যে পরিমাণ এই নির্বাচনে ভোটের মাঠে প্রভাবিত করার চেষ্টা করে, আপনি সেই জায়গাগুলা দুদক চেয়ারম্যানের আহ্বানের মাধ্যমে কি বন্ধ করতে পারবেন? যদি ছোট্ট একটা উদাহরণ দেখেন, বিগত সরকার যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলো, তারপরে এই সম্পদ জব্দ হওয়া দেশে বিদেশে, এইটার যদি একটা পরিমাণ দেখেন আপনি ৫৭,২৫৭ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে শুধু মানে ৫ আগস্টের পরে পতিত আওয়ামী লীগ সরকারের যেই এমপি মন্ত্রীরা ছিলেন কিংবা ওদের সুবিধাপুষ্ট সেই সরকারের মদতপুষ্ট ১০টা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে। এই ব্যবসায়িক প্রতিষ্ঠান এদের যাদের ১৩,৮৭২ কোটি টাকার শুধু স্থাবর সম্পদ বাংলাদেশে জব্দ করা হয়েছে, আর অস্থাবর স্থাবর মিলিয়ে ৪৬,৮০৫ কোটি টাকার সম্পদ বাংলাদেশে অবৈধ সম্পদ জব্দ করা হয়েছে আওয়ামী লীগের নেতা এবং ওই ব্যবসায়ী গ্রুপগুলার যারা সরাসরি বিগত সরকারের মদতপুষ্ট ছিলেন। আর বিদেশে সেখানে ১০,৪৫২ কোটি টাকা পাচার হয়েছে যেগুলো জব্দ করা হয়েছে। তাহলে ১৫ বছর কি দুদক ছিল না? ১৫ বছর কি আইন নিয়ে কাজ করা হয়নি? আমি আইনজীবীকেও প্রশ্ন করছি, উনিও তো এই মানি লন্ডারিং এর বিষয়ে রিপোর্টকারী একজন সংস্থা, আইনজীবীরাও রিপোর্টকারী। দুদক শুধু কেন কাজ করবে এটা নিয়ে? এই অবৈধ টাকা যারা পেশি শক্তি ব্যবহার করছে, নির্বাচনকে প্রভাবিত করছে, কালো টাকার ছড়াছড়ি করছে, এই কাজটা শুধু দুদকের কেন? অনেকগুলা সংস্থার দায়িত্ব কিন্তু অবৈধ টাকা নিয়ে, অবৈধ অর্থ নিয়ে, অবৈধ সম্পদ নিয়ে কাজ করার। ফায়ার সার্ভিস তারাও এটার জন্য মানে একজন রেসপন্সিবল একটা ইউনিট, তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে মানি লন্ডারিংয়ের বিষয়ে ইনভেস্টিগেশন করার, ইনকোয়ারি করার। এনবিআর আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কেউই তো রেসপন্স করে না এইগুলাতে। আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের জনবল নাই, অমুক নাই, তমুক নাই। দুদক চেয়ারম্যান এই জায়গা থেকে ঢাকার শিল্পকলা একাডেমিতে একটা আহ্বান করলেন, সেইটা তেঁতুলিয়ায় গিয়ে কি প্রভাব পড়বে? তেঁতুলিয়ায় যারা আছেন তাদেরকে তো সেই জায়গা থেকে ক্লিক করতে হবে, সেই জায়গায় নক করতে হবে। আমরা লিখলাম,
আমরা একটা জাগরণ সৃষ্টি করলাম, কিন্তু জাগরণ সৃষ্টি করতে করতে জাগরণের যে সুফল আমরা পাবো সেই সুফলের পার্সেন্টেজ কি হবে? দেখা গেল 5%, 10%, বাকি 90% যদি সেই নষ্টদের দখলেই থাকে, তাহলে এই সংস্কার, এতগুলা জীবন দেয়া, এগুলার কোন সুফল আলটিমেটলি আসবে না। একটা প্রশ্ন আপনাকে করে যেতে চাই, এরপরে আপনি উত্তরটা দিয়ে সংক্ষেপে উত্তর দিয়ে আমরা বিরতি যাব। এই যে দুর্নীতিবাদ চাঁদাবাজদের মনোনয়ন দেয় কার? নিশ্চয়ই তো রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা কি দেখেন আপনি? শতভাগ দায়বদ্ধতা। রাজনৈতিক দলগুলোর কি নিজস্ব গোয়েন্দা রিপোর্ট নাই? তাদের কি মাঠে তৃণমূলে কর্মী আছে না? এত বৃহৎ রাজনৈতিক দল যারা আছেন তারা তো এগুলো খোঁজখবর নেন। এখন একজন যখন প্রমোট করে যায়, আগের একটা রাজনৈতিক দলেদের প্রমোট করেছে, এই রাস্তায় যদি এখনকার নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক দলগুলো হাঁটে, তাহলে তাদের পরিণতি ওই রকম হবে, আগের যেই পরিণতি ছিল ওই রকমই। আবার এই রাষ্ট্র এখন খুব গুছিয়ে এদেরকে, আবার যারা এই অবৈধ অর্থ উপার্জন করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিচ্ছে, এদেরকে কৌশল প্রমোট করা হচ্ছে। আপনি দেখেন অর্থ উপদেষ্টা নিজে স্বীকার করছেন সচিবালয়ে, উনি বলছেন এই টাকা পাচার, বিদেশ থেকে টাকা ফেরত আনা তো এত সহজ না। উনি নিজে বলছেন সচিবালয়ে। উনার সাথে এর এক সপ্তাহ পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনার সাথে বৈঠক করেছেন। বৈঠক করে উনিও সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলনে এসে বলছেন বিদেশে টাকা পাচার হয়ে গেলে সেগুলো 4-5 বছর লাগে, এগুলো অনেক কঠিন প্রসেস। এবং অর্থ উপদেষ্টা যখন নিজে বলেন এই কথাটা যে ওরা আপনার আমার চেয়ে দ্বিগুণ সক্ষম, এবং কোট আনকোট করে উনি বলতেছেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে টাকাটা ফিলিপাইনে গিয়েছে, ফিলিপাইনের মতো একটা রাষ্ট্রের সাথে আপনি নেগোসিয়েশন করতে পারছেন না, দর কষাকষিতে বাংলাদেশ সেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকাটা এখন পর্যন্ত ফেরত আনতে পারতেছে না বাংলাদেশ। এই মেসেজগুলো যখন আপনারা জনসম্মুখে বলেন, তখন আপনারা কি উদ্বুদ্ধ করেন না ওদেরকে? এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, যারা রাজনীতিতে আছেন, দায় তো সবারই। আপনি চেষ্টা করেন নিয়ে আসতে না পারলেও এমন একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন যাতে ভয় পায় সবাই, যে আমি রাজনীতিতে কালো টাকার ছড়াছড়ি করবো না, প্রভাব বিস্তার করবো না, ভোট কিনবো না টাকা দিয়ে, ইলেকশনটাকে ইলেকশন মতো হতে দিব, গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনবো। এই জায়গাটা নিশ্চিত করার জন্য একটা ওইরকম একটা সিচুয়েশন তৈরি করেন। টাকা আনতে পারেন না পারেন পরের কথা, কিন্তু আপনি তো সব ওপেন বলে দিচ্ছেন খুললাম যে এগুলা পারা যায় না আনা। এগুলা আরেকজন এইটা দিয়ে উদ্বুদ্ধ হচ্ছে না যে ঠিক আছে তাহলে অমুক বিদেশে টাকা পাঠায়, আমি তাহলে ওর সাথে গিয়ে মার্চ করি, ওরা কিছু টাকা দেই, আমার টাকাগুলো সেভ হয়ে যায়। এই টাকা তো এই দেশের রাষ্ট্রই আনতে পারে না ফেরত।